স্বাগত ইস্পাহানি মিডিয়া জিরো আওয়ারে। নির্বাচন কমিশন নিয়ে কথা চলছে। নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি জানিয়েছে এনসিপি। জামাত ইসলামের পক্ষ থেকেও কিছুটা অভিযোগ তোলা হয়েছে যে নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তার কর্মকাণ্ড নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যে কিছুটা নিরপেক্ষতা হারিয়েছে এবং একইভাবে এনসিপি আরও যেটি বলেছে সেটি হলো যে এই নির্বাচন কমিশন যেহেতু আগের সরকারের করা আইনে গঠন করা হয়েছে, এই জায়গাটি আবারও বিবেচনায় আনা উচিত। তবে প্রশ্ন হলো সেটি হলো যে নির্বাচন কমিশন সংস্কার নাকি পুনর্গঠন, কোনটা বেশি প্রয়োজনীয় এবং কোনটা বেশি জরুরি? আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনাকে স্বাগত, এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য সাদিক আল আরমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নির্বাচন কমিশন সংস্কার নাকি পুনর্গঠন। এর বাইরেও আমরা আরও বেশ কিছু ঘটনা ঘটছে। সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটছে সেটি হলো ইসরায়েল ইরান যুদ্ধ চলছে এবং প্রতিনিয়ত আপডেট আসছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিভিন্ন মন্তব্য করছে, সেটি নিয়েও আমরা হয়তো বা অনুষ্ঠানের একদম শেষ দিকে কথা বলবো। তবে প্রধান বিষয় থাকবে নির্বাচন কমিশন সংস্কার নাকি পুনর্গঠন। দর্শক, আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা প্রথমেই বরাবরের মতো যে শিরোনাম দেখাই, শিরোনাম দেখে এসে মূল আলোচনা শুরু করব। মোসাদ কার্যালয়ে তেহরানের হামলা, ইরানি এক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের, যুদ্ধবিরতি নয় সংঘাতের শেষ চান ট্রাম্প। বিশ্ববাজারে বাড়লেও আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম, অর্থ উপদেষ্টার আশ্বাস। ইরান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে। শুভেচ্ছা দূত থেকে দুদকের মামলার আসামি সাকিব, টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির সংশ্লিষ্টতায় রাজুকের সাবেক চেয়ারম্যান সহ 9 কর্মকর্তাকে তলব। হাসিনা কামালের অনুপস্থিতিতেই চলবে বিচার, অনুসরণ করা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড, বললেন অ্যাটর্নি জেনারেল। এবং আস্থা ভোট ও অর্থবিল ছাড়া দলের বিপরীতেও মত দিতে পারবে এমপিরা, ঐকমত্য কমিশনের সাথে একমত রাজনৈতিক দলগুলো। এই জুলাইয়েই জাতীয় সনদ। দর্শক, দেখছিলেন শিরোনামগুলো, আমরা আলোচনায় যাব। আমি সাদিক আল আরমানের কাছে জানতে চাই যে দীর্ঘ সময় হয়ে গেল, প্রায় 10 মাসের মতো এই সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আপনারা প্রধানত কোন কোন সংস্কারগুলো সম্পন্ন করেছেন এবং কোনগুলো আপনাদের হাতে আছে যেগুলো সামনে দ্রুত এই সংস্কারগুলো সম্পন্ন করবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং দর্শকবৃন্দ যারা আছে তাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন যে বিগত 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করছিল তা ছিল যে একটা নতুন বাংলাদেশ, যেখানে হাসিনা রেজিমের করা জুলুম, হাসিনা রেজিমের করা ফ্যাসিবাদ, এগুলাকে উচ্ছেদ করে সুন্দর একটা বাংলাদেশ যেখানে ডেমোক্রেটিক সিস্টেম থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে। কিন্তু আমাদের সংস্কার যে প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়াগুলো মূলত তারই ধারাবাহিকতায় সংস্কার কমিশনগুলো গঠন করা হয়। আপনি জানেন যে আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ জাতীয় 11টি কমিশন আছেন, তার মধ্যে 6টি কমিশন যারা রাষ্ট্রের মূল পার্টির সাথে সম্পৃক্ত, তাদেরকে নিয়ে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আমাদের যে উল্লেখযোগ্য পার্টগুলো ছিল তার মধ্যে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের সাথে সংস্কার কমিশনের ইতিমধ্যে বিরোধ দেখা দিয়েছে। আমরা একটা প্রস্তাবনা দিয়েছিলাম যে আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের মানে আপনারা যে সংস্কার কমিশনের সদস্য, সেই সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশন এর মধ্যে বিরোধ দেখা দিয়েছে। জি, এটা প্রকাশ্যে নির্বাচন কমিশনার তিনি আমাদের কিছু বিষয়ে আপত্তি তুলেছেন, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এই বিষয়গুলো জানতে চাই আমরা। এই ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে আমাদের যে রিপোর্ট, এটা পাবলিক করা হয়েছে। এখানে উল্লেখযোগ্য প্রস্তাবনার ক্ষেত্রে আমরা যে জিনিসটা মনে করি, বাংলাদেশের বর্তমান যে সংসদীয় ব্যবস্থা, সংসদীয় সিস্টেম, এখানে একপাক্ষিক বা একটা পক্ষ থাকার কারণে যারা আমাদের সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী এবং যারা দেশের গঠন এবং শাসন কার্য পরিচালনা করার জন্য
সংসদে আসতে পারেন বা ভূমিকা রাখতে পারেন তাদেরকে আমরা ইনক্লুড করতে পারি না। সেজন্য আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাবনা করেছি, যা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনায় আপনারা দেখেছেন। ইতিমধ্যে এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, কিছু কিছু দল আমাদের সাথে একমত হয়েছে, বড় কয়েকটি দল আমাদের সাথে একমত হয়নি। তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য হলেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা আছে। এছাড়া আমাদের নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য, নারীদের সরাসরি ভোটে নির্বাচনে আনার জন্য আমাদের কমিশন থেকে 100টা আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদেরকে ডিরেক্ট ইলেকশনে নির্বাচিত হওয়ার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই বিষয়ে দেখলাম যে আমাদের যারা ঐক্যমত্য কমিশনের সাথে বসেছেন রাজনৈতিক দলগুলো, তাদের বিশাল একটা অংশ দ্বিমত। তবে তারা সংরক্ষিত 100 আসনের ব্যাপারে প্রায় সবগুলো দলে একমত হয়েছে। তো এই বিষয়ে সংস্কারের ব্যাপারে আমাদের তেমন কোনো আশা নাই। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমান যে নির্বাচন কমিশনটা, এই নির্বাচনটা হাসিনার যে গঠন পদ্ধতি তার মাধ্যমে গঠন করা হয়েছে। তো এখানে বর্তমান নির্বাচন কমিশনের যে সক্ষমতা, এই ক্ষেত্রে কোনো টেস্ট কেস এখন পর্যন্ত হয় না, তারা জাতীয় নির্বাচনে কী ভূমিকা রাখবে। তো আমরা ব্যক্তিগতভাবে, আমি যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের একজন আন্দোলনকারী শিক্ষার্থী, আমি আশা রাখবো যে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং তাদের গ্রহণযোগ্যতা এটা বাজায় রাখা বা টেস্ট কেস হিসাবে নেওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে যদি তার বিশ্বস্ততা, তার যোগ্যতা, তার গ্রহণযোগ্যতা প্রমাণ করার জন্য সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া। তবে আমি এটাও মনে করি যে আমাদের এখানে নির্বাচন কমিশনের আমাদের কিছু আরপিও, যেহেতু আরপিও ব্যাপারে আপনারা জানেন, আরপিওতে চেঞ্জের ব্যাপারে কিছু সুপারিশ করা হয়েছে। আশা করি সেই জিনিসগুলো অধিকাংশ রাজনৈতিক দলে একমত হয়েছে। বিএনপিও আরপিও চেঞ্জের ক্ষেত্রে একমত হয়েছে। এনআইডির ক্ষেত্রে আমরা যে জিনিসটা চেষ্টা করছিলাম যে এনআইডিকে আমরা আলাদা একটা মিনিস্ট্রি বা আলাদা একটা অধিদপ্তর ব্যুরোর মাধ্যমে স্থানান্তর করব নির্বাচন কমিশন থেকে, কিন্তু নির্বাচন কমিশনার বা অন্যান্যদের বিরোধিতার কারণে সেটা আমরা করতে পারিনি। এটা আমাদের সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বাধা। এছাড়া আমাদের বর্তমান যে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার যারা যারা নিয়োগ পায়, প্রধান নির্বাচন সহ বাকিরা, এক্ষেত্রে আমার মনে হয় যে সরকারি আমলার বাহিরে দেশের সিভিল সোসাইটিতে যারা অ্যাকসেপ্টেবল, এদেরকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দেওয়ার জন্য একটা সুযোগ তৈরি করা উচিত ছিল। তো এই চেঞ্জটা আসে নাই। তো এখন যারা নির্বাচন কমিশনার আছে তারাও তো সিভিল সোসাইটির মধ্যে থেকে, তারা সাবেক আমলা, সবাই সাবেক আমলা। সিভিল সোসাইটি বলতে আপনার কি বোঝাচ্ছেন? সিভিল সোসাইটি বলতে পারে যে স্যার আছেন, একটা ইউনিভার্সিটির ভিসি আছেন, যারা দেশের বুদ্ধিজীবী আছেন, তাছাড়া পলিসি মেকিংয়ে কাজ করেন এবং যারা টেস্টেড দেশপ্রেমী, যারা কারাপ্টেড বা বায়াসড কোনো দলের প্রতি, যাদের কাছে সবার অ্যাকসেপ্টেন্স আছে, এরকম ব্যক্তিদেরকে যদি আমরা কিছু ব্যক্তিকে ইলেকশন কমিশনে নিয়ে আসতে পারি কমিশনার হিসাবে, আমার মনে হয় যে ভবিষ্যৎ নির্বাচনের ক্ষেত্রে এগুলা ইম্পর্টেন্ট। আমি আরেকটি বিষয় আরেকটু পরিষ্কার হতে চাই দর্শকের জন্য, সেটি হলো যে দ্বিকক্ষ বিশিষ্ট যে প্রস্তাবনাটা আপনারা দিতে চাচ্ছেন, এই বিষয়টিতে নির্বাচন কমিশনের কি কিছু করার আছে? এটি তো আইনসভার মৌলিক কাঠামো, এখানে কি নির্বাচন কমিশনের কোনো ভূমিকা আছে কিনা? আমি যতটুকু জানি আমাদের সাথে সংবিধান সংস্কার কমিশনের ইতিমধ্যে মিটিং হয়েছে, আমরা এই বিষয়ে যৌথ প্রস্তাবনা দিয়েছি। সংবিধান সংস্কার কমিশনের সেম প্রস্তাবনা দিয়েছে যে আসলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হওয়া উচিত ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য। এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমি করার পরবর্তীতে আমি যদি আনুপাতিক হারে উচ্চকক্ষ মেম্বার নিয়োগ না করি, সেই ক্ষেত্রে তো আমার কোনো লাভ নাই। যদি আমরা নিম্নকক্ষ আনুপাতিক হারে যদি না হয়, সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, কিন্তু উচ্চকক্ষ আনুপাতিক হারে এমপি নিয়োগ দেওয়া হয় বা প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়, সেই ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি অ্যাকসেপ্টেবিলিটি এক্সিস্টেন্স থাকে। কিন্তু যদি সো কল্ড বা সংরক্ষিতের মতো যে মানে সংরক্ষিত হারে উচ্চকক্ষে এমপি দেওয়া হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা আদৌ মানে কার্যকর যা থাকবে না এবং এটা কার্যকরও হবে না এবং এটা লজিক্যাল না। তো আমার মনে হয় যে এই সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে রাজনৈতিক দল যারা ছিল তাদের আরও বেশি আন্তরিক হওয়া উচিত ছিল, যে আনুপাতিক হারে উপরের যে কক্ষ, সেই কক্ষে দেশের যারা পার্লামেন্টারিয়ান হবে উচ্চ কক্ষের, তাদেরকে নিয়োগ দেওয়া। আচ্ছা, হাসনাত আলী, আমি আপনার কাছে আসতে চাই যে সাদিকের কথা শুনলেন, সাদিক আল আরমান, তিনি সংস্কার কমিশনে কাজ করছেন এবং বেশ কয়েকটি বিষয় বললেন। নির্বাচন কমিশন সংস্কারটিকে কিন্তু সবাই গুরুত্ব সহকারে করছে, অন্য অনেকগুলো সংস্কারের সঙ্গে জামাতের এক ধরনের মত আছে, এনসিপির এক ধরনের মত, বিএনপির এক ধরনের মত, কিন্তু নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে প্রত্যেক দলই একই রকমের মত যে নির্বাচন কমিশনের সংস্কারটা দ্রুত হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে। আপনার পর্যবেক্ষণ কি, আপনার অবজারভেশন কি বলছে যে
ঠিক এই মুহূর্তে যে নির্বাচন কমিশন যতটুকু যা সংস্কার হয়েছে, এই জায়গা থেকে এই কমিশন কি এই যে আগামী নির্বাচন, এই নির্বাচনের চ্যালেঞ্জ তো অন্যরকম, এটি কি নিতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ এবং তরুণ সহ আলোচককে। চমৎকার করে অনেকগুলো কথা বলেছেন। আমি ওনার সাথে দ্বিমত করার কোনো না করেই আমি কিছু কিছু বিষয়গুলো নিজে নিজে যদি প্রশ্ন করি, তার জবাবটা কি? নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, এটা তো কেউ বাধা দিচ্ছে না। কারণ আমরা ওই নির্বাচন কমিশন আর কখনোই দেখতে চাই না যে কেউ ঘরের দরজা বন্ধ করবে, ইউরোপিয়ানের লোকজন আসবে ঘরের দরজা বন্ধ করে অসুস্থ অবস্থার ভান করবে, দেখতে চাই না। আমরা এটা দেখতে চাই না যে গুণে প্রতিদ্বন্দ্বিতায় 153টি আসন নির্বাচিত হয়ে যাবে, তারপর উনি বুক ফুলিয়ে বলবেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, দেখতে চাই না। দুপুরে ঘুমাবেন, ঘুম থেকে 2:30টার সময় উঠে 10% ভোটকে 40% ভোট ডিক্লেয়ার দেবেন, এই নির্বাচন কমিশনকে আমরা দেখতে চাই না। এখন আমাদের বক্তব্য যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। কেন পুনর্গঠন করতে হবে? বিদ্যমান আইনে হয়েছে বলে এই জন্য। তাহলে প্রধান বিচারপতি কোন আইনে নিয়োগপ্রাপ্ত হয়েছেন? পিএসসির চেয়ারম্যান কোন আইনে নিয়োগপ্রাপ্ত হয়েছেন? আর্মির প্রধান পুলিশ প্রধান কোন আইনে নিয়োগপ্রাপ্ত হয়েছেন? মন্ত্রিপরিষদ সচিব কোন আইনে নিয়োগকৃত হয়েছেন? ইউজি চেয়ারম্যান কোন আইনে? পিএসসির চেয়ারম্যান কোন আইনে? বিদ্যমান আইনে তো। আইন যদি সমস্যা থেকে থাকে সে আইনের সংশোধন আপনার দরকার, ব্যক্তির পরিবর্তনের তো কোনো দরকার নেই। আপনি বিদেশ থেকে তো লোক হাওলাত করে আনতে পারবেন না। এই যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, হয়নি তো। আমরা যেভাবে চেয়েছি জুলাই বিপ্লবের পরে, সেই আইন শৃঙ্খলা বাহিনী কি এখন পর্যন্ত সেই সক্ষমতার জায়গায় ফিরে আসতে পেরেছে? কাদেরকে দিয়ে করবেন? লোককে হায়ার করবেন, হাওলাত করবেন? করতে পারবেন না তো। বরং আইনের সংস্কারের মধ্য দিয়ে এই গত 18টি বছর যে বাহিনীগুলোকে রাষ্ট্রের বাহিনীতে পরিণত না করে দলের বাহিনীতে পরিণত করা হলো, সেখান থেকে পরিত্রাণ আমরা চাই। নির্বাচন কমিশনের সক্ষমতার জায়গা, আমি একমত তার সাথে, যে নির্বাচন কমিশন নিজে লিখিত দিয়ে তাদের সক্ষমতার জায়গাকে খর্ব করে, আমরা ফিরে পেতে চাই সেই অধিকারটুকু। প্রয়োজনে আরও বেশি ক্ষমতা দিতে চাই, যেন তারা জনগণের ভোটাধিকার প্রয়োগে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে অক্ষুণ্ণ করতে পারে। ব্যক্তির পরিবর্তন খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, বরং পদ্ধতির পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। আপনি সংবিধান, নির্বাচন, সংস্কার যে কথাগুলো বলছে, আমি একটু খটকা লাগলো আমার আর কি। খটকার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কেউ বিরোধিতা করেনি। আমি দেখছিলাম যে যেটা ভার্চুয়াল জগতে চলে আসছে, সবাই চায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। নির্বাচনী পদ্ধতি কী হবে সেটা না হয়তো কম বাড়া এদিক ওদিকে থাকতে পারে। ক্ষমতার ভারসাম্য, এই সংস্কার চাওয়ার বহু আগে এই মুহূর্তের সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল 2021 সনে সম্ভবত ওনারা ঘোষণা করেছেন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার যে আকাশচুম্বী ভারসাম্য, এর মধ্যে ভারসাম্য আনতে হবে। আমি তো কোনো বিরোধ দেখি না। তারপরে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার, যে নামেই রাখেন না কেন আপনি, সেই সরকার যে দরকার, এটি তো গত 18 বছর প্রমাণিত হয়ে গেছে। এবং বাংলাদেশের পার্লামেন্টারি ইতিহাসে বা জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে কোনো একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি দলীয় সরকারের অধীনে। সেটা বিএনপি ক্ষমতায় থাকলেও হয়নি, জাতীয় পার্টি ক্ষমতায় থাকলেও হয়নি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তো হয়ইনি। তাহলে যে ইভেন 73-এর যে নির্বাচন, সেই নির্বাচনটা পর্যন্ত সুষ্ঠু করা যায়নি। ব্যালট বাক্স কুমিল্লা থেকে নিয়ে এসে ঢাকায় জিতানো হয়েছে। তো এগুলো তো বাংলাদেশের বাস্তবতা। যে 3টি নির্বাচন দেশে সুষ্ঠু হয়েছে, সেটি হয়েছে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এখানে তো কোনো দলের মধ্যে বিরোধ নাই। তাহলে সংস্কার কিন্তু সেগুলোতে রাজি আছে। তারপরে দেখেন আরেকটা, নারী আসন 100 হবে, সমস্ত দল রাজি এখানে। প্রশ্নটি হলো ওই জায়গায় নয়। 10টি মাস হয়ে গেল, আমাদের মূল এজেন্ডাটা কি? এই মুহূর্তে মূল এজেন্ডা 3টা। একটা হলো সংস্কার, বিচার এবং নির্বাচন। দেখেন, আমি যদি মনে করি অনেকটা দূর, যদিও 10 মাস চলে গেছে, কিছুই হয়নি আমি এটা বলতে চাই না, অনেক কিছু হয়েছে। দেখেন, 10 মাসের মধ্যে সংস্কার প্রক্রিয়ার 2য় ধাপের আলোচনা হচ্ছে এবং সংস্কার কমিশন আজকে বলেছে যে জুলাই চার্টারটা, যেটা আমাদের ছাত্র বন্ধুদের এবং সমস্ত দেশবাসীর প্রত্যাশার জায়গা, যে 24-এর যে চেতনার জায়গা ছিল, একটু 1 মিনিট, 24-এর যে চেতনার জায়গা, সেই চেতনাগুলোকে ধারণ করে ইনকর্পোরেট করে এই জুলাই চার্টারটা ঘোষণা করলে আগামী দিনে এই তরুণ প্রজন্ম এবং এই রাজনীতিবিদরা ওই চার্টারের সাথে যদি কোনো বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে বা এই চার্টারের বাইরে যদি কোনো কিছু করতে চায়, তাহলে সেটা কিন্তু একটা জনগণের কাছে তাদের জবাবদিহিতার একটি সুস্পষ্ট দালিলিক প্রমাণ হিসাবে কিন্তু থাকবে। এবং সেটি কিন্তু চলমান। জুলাই যদি সত্যি হয়ে যায়, তাহলে এটি কিন্তু একটা বড় ধরনের অর্জন। আজকে ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান উনি বলেছেন বিচার শুরু হয়ে গেছে।
অলরেডি গতকালকে সিদ্ধান্ত হয়েছে যে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পত্রিকায় বিজ্ঞাপন দাও, এবং এই বিচার কিন্তু শুরু হয়ে গেছে। আপনি সমস্ত বিচার শুরু করবেন, এটি হয় না। 4,500 লোক শুধু বিএনপির মারা গেছে। এই বিষয়ে আমি আরো একটি বিষয় আমি বলছি, যেটি সাদিক আল আরমান বললেন যে এই নির্বাচন কমিশনের কেমন করবে তারা মাঠে, সেটার কোনো টেস্ট কেস নেই। সেই কারণে স্থানীয় সরকার নির্বাচনটি হওয়া উচিত, এবং নির্বাচন কমিশনের বেশ কিছু, যদিও সাদিক এখনো বলেননি যে তাদের সাথে কোন কোন বিষয়ে স্পেসিফিক্যালি বিরোধ হয়েছে, এটি আমরা জানতে চাইব। কিন্তু এই টেস্ট কেস হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে যদি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে, এতে কোনো ঝামেলা আছে কিনা, বা কোনো সমস্যা আছে কিনা? আপনি কেন যাবেন এই স্থানীয় সরকার নির্বাচনে? গত 18টি বছর, এটি তো সাদিক বললই যে তাদের যেহেতু এই নির্বাচন কমিশনের কোনো প্রস্তাবনা দেখা যায়নি যে তারা কি কেমন নির্বাচন করতে প্রস্তুত, একটি টেস্ট কেসে যেতেই পারে। দেখেন, স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু আমাদের সর্বশেষ যে নির্বাচন, সেখানেও প্রায় 2 শতাধিক মানুষ নিহত হওয়ার একটি বাজে নজির কিন্তু রয়ে গেছে একদলীয় নির্বাচন হওয়ার পরও। আমাদের দেশের মানুষের ফার্স্ট প্রায়োরিটি কি ছিল? 18 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেটি একটা সমস্ত রাজনৈতিক দলের একটা কমন ইন্টারেস্ট ছিল, কিন্তু শেখ হাসিনার পতন। এটিকে বাদ দিয়ে যদি আপনি আর অন্যান্য এজেন্ডাগুলো জানেন, কারোর সাথে কারো কোনো মিল নেই, সেটা আপনি কেন স্থানীয় সরকারে একবারের জন্য কোনো একটি দল বা আমার এই ছাত্র বন্ধুরা একবারের জন্য বলেছিল যে দেশে এই স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা আন্দোলনটা করছি? মানুষের প্রায়োরিটির জায়গা তো জাতীয় নির্বাচন। সেই জাতীয় নির্বাচন না করে আমি সে কথাও বলিনি, আমি কিন্তু বলছি তারা করেছিল শেখ হাসিনার পতন এবং বৈষম্য বিরোধী আন্দোলন থেকে। আজকে হঠাৎ করে প্রশ্ন, আমি কিন্তু সেই বিরোধে যাচ্ছি না। তাহলে আমার কথা হলো যে মূল দাবিটি ছিল এই শেখ হাসিনা, এক দফা ছিল শেখ হাসিনার পতন। তারপরে যে জায়গাটা দলীয় রাজনীতি তারা বলছে, কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে যে এই মতো আমি আগেই বলেছি, ভোটের হিসাব 34% ভোট, সর্বশেষ যে 96-এর যে নির্বাচন 34% ভোট কিন্তু বিএনপির, জামাতের ভোট কিন্তু 7 থেকে 8%, আওয়ামী লীগেরও 32 থেকে 33%, তারা মাঠে এই মুহূর্তে নেই। এনসিপি তখন তাদের জন্ম হয়নি, বা ছাত্র বন্ধুদের কোনো দলীয় পরিচয় ছিল না। তাহলে এতগুলো মানুষের মতামতকে উপেক্ষা করে আপনি স্থানীয় সরকার নির্বাচনে যাবেন, এটি কি খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে? বরং মানুষ তো অপেক্ষা করছে একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে জুলাই চার্টারটা হবে, সেই জুলাই চার্টারের বিঘোষিত নীতিমালাগুলোকে যেন আগামী দিনে বাস্তবায়ন করে রাজনৈতিক দলগুলো। কিন্তু বাস্তবতা তো এই গণ অভ্যুত্থানে এবার এই যে এনসিপি আছে তাদের একটা অবস্থান অনেক, কেউ অস্বীকার করে না, কেউ অস্বীকার করে না, কিন্তু এনসিপিকে কিন্তু জনগণের ভোটের মাধ্যমে যেতে হবে। এখন পর্যন্ত এনসিপির বন্ধুরা তাদের রাজনৈতিক দলকে নিবন্ধন করার রেজিস্ট্রেশন করতে হয়, সেটি এখন পর্যন্ত করেনি। সাদিকের কাছে আসতে চাই, এনসিপি এখনো তো নিবন্ধন পায়নি, আর আবেদনই করেনি, তারা প্রক্রিয়া চালাচ্ছে, তাদের বেশ কিছু ক্রাইটেরিয়া, একটা নির্ধারিত ডেট শেষ হয়ে যাওয়ার পরে ওনারা আবেদন করেছেন, এবং সেই আবেদন করার পর ওনাদেরকে সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে মনে হয় শুধু এনসিপি না, আরো কয়েকটি দল করেছে। না, আমি এনসিপির কথা বলছি, আপনি যদি এনসিপির প্রশ্নটা উঠালেন। স্থানীয় সরকার নির্বাচনটাকে কেন মনে হয় যে এটি করা উচিত টেস্ট কেস হিসেবে? আমার এখানে আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু প্রস্তাবনার ভিতরে একটা উল্লেখযোগ্য প্রস্তাবনা, সেখানে আমরা কিছু প্রস্তাবনার সাথে প্রায় সবগুলো দলই একমত হয়েছে, তবে কিছু প্রস্তাবনার সাথে অবিশ্বাস জাতির সাথে দেখা দিচ্ছে। যেরকম আমাদের বিএনপির যে ঘোষিত 31 দফা, সেখানেও বলা হয়েছিল যে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু বিএনপি এইবার ঐক্যমত কমিশনের সাথে মিটিংয়ে সেখানে তারা দ্বিমত পোষণ করছে, এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে আমি একটু ক্লিয়ার করি, তারা বলেছে পরপর 2 বারের বেশি হতে পারবে না, পরপর 2 বার হয়ে গেলে একবার গ্যাপ দিয়ে তারা হতে পারবে না। কিন্তু আমাদের সংস্কার কমিশনের প্রস্তাব, না আমি সেটা বলছি না, আপনি বিএনপি কে বলেন, আমি বলছি আমি যতদূর পর্যন্ত কাগজ আছে সেটা হলো যে পরপর 2 বার হবে, মাঝখানে একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে। এনসিপির বক্তব্য যে না, 2 বার হলে আর জীবনে কোনোদিন হতে পারবে না, কিন্তু বিএনপির বক্তব্য যে পরপর 2 বার হয়ে যাওয়ার পরে মাঝে একবার গ্যাপ দিয়ে তৃতীয়বার যে সেবার হতে পারবে। অতএব বিএনপি এখানে একেবারে বিরুদ্ধে করছে, বিষয় কিন্তু এরকম না। সাদিক, আমাদের সংসদ কমিশনের আরো কিছু প্রস্তাবনা আছে, তার মধ্যে প্রবাসীদের যে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট অধিকার নিশ্চিত করা, ইভিএম কে বাতিল করা, এবং আমাদের আরেকটা প্রস্তাবনা প্রায় সবাই একমত হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা। তো আমার মনে হয় যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের ভিত্তিতে স্যার বললেন যে গত 18 বছর আমরা ভোট দেই নাই,
তো গত 18 বছরে বাংলাদেশে বিএনপি 34% ভোট মানুষ এখনো বিএনপিকে ভোট দেবে, আপনি নিশ্চিত কীভাবে হতে পারলেন? আওয়ামী লীগের যে 34% ভোট এখনও আছে, আপনি একটা 18 বছর তো সুষ্ঠু ইলেকশনই হয় না। তো আওয়ামী লীগ তো 34% ভোট যদি থাকে, তাদের 34% মানুষের মতামত উপেক্ষা করে আপনি কেন তাদেরকে ব্যান করতে গেলেন? তো এখন বিষয়টা হচ্ছে যে মানুষ না রানা বলি আওয়ামী লীগ কিন্তু ব্যান করেনি। না তারা আমি শেষ করি আমি শেষ করি তারা আইনগতভাবে আইনি প্রক্রিয়ায় আছে। না কোনো প্রক্রিয়া নেই। আমি বলি প্লিজ, আমি আপনাকে বলি একটু বলি ছোট ভাই, একটু বলি। তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে ব্যান করা হয় নাই। এগুলো ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে তোমরা বিভ্রান্ত করছো। আমরা একটু সাদিকের কথাও শুনি, তারপর হাসনাত আলী আপনার কাছে আসবো। না, তো সেই ক্ষেত্রে ধরেন তাদের কর্মকাণ্ড নিষিদ্ধের ক্ষেত্রে তো 34% মানুষের তারা সমর্থন আছে, 40% মানুষ আওয়ামী লীগ করে সমর্থন আছে, তাহলে আমি সেটা কেন মানতে গেলাম? আমরা সেটা আপনারাও কেন মানলেন? এর প্রশ্ন এটা না। তো এখন 40% মানুষ চাইলে কি দেশের জন্য ভালো হবে আওয়ামী লীগ? তো এখন স্থানীয় সরকার যদি নির্বাচন হয়, আপনি আসলেই বুঝতে পারবেন যে দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশন প্রশাসন কোন দিকে কাজ করে। আপনি যদি 18 বছর পরে আমরা জন্মের পর থেকে কখনো ভোট দিতে পারি নাই, নতুন করে আবার একটা ইলেকশন করলেন, যে ইলেকশনে যার মতো ইচ্ছা মতো ছাপ্পা ইলেকশন দিয়ে জনগণের যে ভোট অধিকার তাকে আবার হত্যা করলো, নতুন করে একটা ফ্যাসিস্ট আরেকবার নতুন একটা সরকার রেজিম চলে আসে, যে কোনো দল, আমি শুধু বিএনপির কথা বলতেছি না। যদি জনগণের ম্যান্ডেট ছাড়া এনসিপিও ক্ষমতায় আসে, আমি এনসিপির কেউ না, আমি এনসিপির কোনো কমিটিতেও নাই, কেন মনে হচ্ছে আবার ফ্যাসিস্ট আসবে? এখন বিষয়টা হচ্ছে যদি নির্বাচন কমিশন তার স্বচ্ছতা, নির্বাচন কমিশনকে নিয়ে বাংলাদেশের অন্যতম দুইটি বড় দল বর্তমানে তাদের গ্রহণযোগ্যতা এবং অস্তিত্ব দেশের মধ্যে আছে, এনসিপি এবং জামাত ইসলামী। জামাত ইসলামী ছোট আকারে প্রশ্ন করেছে, কিন্তু এনসিপি এই ব্যাপারে বড় আকারে কথা বলেছে। তো তাদের একটু বিশ্বস্ততা এবং তাদের যে কার্যকারিতা, এটা কিন্তু জাতির সামনে প্রমাণ করতে হবে। যদি আমি জাতির সামনে প্রমাণ করতে না পারি, আবার যদি একটা ইলেকশন হলো শুধুমাত্র এতগুলো মানুষ জীবন দিয়েছে আরেকটা দলকে বা রেজিম চেঞ্জ করে শুধুমাত্র পাওয়ার ট্রান্সফার করার জন্য, পাওয়ার ট্রান্সফার করার জন্য তো এতগুলো মানুষ জীবন দেয় নাই। মানুষ জীবন দিয়েছে নতুন বাংলাদেশ দেখার জন্য। নতুন বাংলাদেশ দেখার জন্য অবশ্যই সংস্কার প্রয়োজন। আর নির্বাচন যেহেতু একটা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে, এটা সবচেয়ে সেন্সিটিভ জায়গা, সেই জন্য নির্বাচন কমিশনকে তার গ্রহণযোগ্যতা, তার শক্তি এবং তার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে, যেটা একমাত্র স্থানীয় সরকার নির্বাচন মাধ্যমেই জাতির কাছে পরিষ্কার হবে। যদি এর আগে আমি একটা জাতীয় ইলেকশন করে ফেললাম, এখানে তো ক্ষমতা জাতীয় ইলেকশন হয়ে যাওয়ার পরে গ্যাজেট হয়ে যাবে, একটা পার্টি ক্ষমতা চলে আসবে, আর কি সংস্কার করা সম্ভব হবে? তাকে তো আমি আরেকবার টেস্ট করতে পারলাম কেন? নির্বাচিত সেই দল কি সংসদে গিয়ে সংস্কার করবে না? না, যেসব বিষয় ঐক্যমত কমিশনের সাথে একমত হচ্ছে সেগুলো তো তারা বলতেছে তারা যখন নির্বাচিত হবে তারা একসাথে কাজ করবে। এবং ঐক্যমত কমিশনের সাথে অধিকাংশ মানুষেরই বা অধিকাংশ রাজনৈতিক দলেরই একমতের সম্ভাবনাই বেশি, কিছু কিছু বড় বিষয় ছাড়া। জি, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে হাসনাত আলী আপনার উত্তর শুনবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা ওরে। হাসনাত আলী, যে কথাটি সাদিক আল আরমান বলছিলেন যে এই নির্বাচন কমিশনের তো কোনো কেস দেখা নেই, এই একটি বিষয়, এবং আরেকটি বিষয় হলো যে শুধুই কি জাতীয় নির্বাচনের জন্যই কি গণ অভ্যুত্থান হয়েছিল কিনা? কোনো নির্বাচনের জন্যই গণ অভ্যুত্থান হয়নি। গণ অভ্যুত্থান হয়েছিল বিগত সরকারের অগণতান্ত্রিক আচরণ, ফ্যাসিজম, একটা অশ্রদ্ধার বাংলাদেশ তৈরি করা, একটা লুটপাট এবং হরিলুটের রাজত্ব তৈরি করা, এবং প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দলের সেবাদাসে পরিণত করার জন্য যে বিক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বিস্ফোরণের মধ্য দিয়ে একটি বিপ্লবে দেশে সাধিত হয়েছে। অতএব একটা ইস্যুকে কেন্দ্র করে বিপ্লব হয়েছে এটি বলাটা বোধহয় কোনোভাবেই ঠিক নয়। 18 বছরের পঞ্জীভূত ক্ষোভ, দেশটাকে লুটপাট করে ফোকলা বানানো হয়েছে। আপনি এই চেয়ারে বসে থেকে কথা বলতে পারেননি, আমরা টকশো করতে পারিনি। রাজশাহীতে চাকরি করেছি, বগুড়াতে মামলা হয়েছে, মিথ্যা মামলা, গায়েবী মামলা, অপরাধ কথা বলার জন্য। ব্যাংক লুট হয়ে গেছে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অতএব কুটু একটা ইস্যু। আরেকটি কথা হলো যে সংস্কার কমিশন, একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে সংস্কার করবে না। ইউনিয়ন পরিষদ নির্বাচন করে কি সংস্কার হবে? সিটি কর্পোরেশন নির্বাচন করে সংস্কার হবে? সংস্কার তো পার্লামেন্টে করবে, আইন প্রণয়ন হবে তো পার্লামেন্টে, পার্লামেন্ট মেম্বাররা। বরং এই ইউনিয়ন পরিষদ নির্বাচন করার মধ্য দিয়ে দেশে যদি আরেকটা অরাজক পরিস্থিতি তৈরি হয়, তার দায়িত্ব কে নেবে? এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী সোজা হয়ে দাঁড়াতে পারেনি। এখন পর্যন্ত স্বৈর শাসকের দোসররা ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পালিয়ে তারা সবল দিয়ে ওঠে প্রত্যেকটি জায়গায়। আপনি 10 মাস গেছে বিচার করতে পারেনি, এখনো সচিবালয় থেকে আওয়ামী দোসরদেরকে বের করতে পারেনি, এখনো ব্যাংক লুটেদারকে বিচারের আওতায় আনতে পারেনি। চেষ্টা চলছে। অতএব
জাতীয় নির্বাচন করার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। জনগণের সরকার। হ্যাঁ, আমি ওনার সাথে একমত, সংবিধান পরিবর্তন করতে হবে। 300 পার্লামেন্ট মেম্বারকে বলবৎ রেখে আরেকটি 300 পার্লামেন্ট মেম্বারের সংবিধান করবেন, দরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকার একেবারে যতদিন আমাদের চরিত্রগত পরিবর্তন না হয়, যে ক্ষমতায় বসলে ক্ষমতায় না ছাড়ার এই মানসিকতাকে পরিবর্তন না হয়, অন্তর্বর্তীকালীন সরকার সংযোজন করতে হবে। বললাম তো, ব্যক্তি কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো আইনের সঠিক প্রয়োগ। আপনি নির্বাচন কমিশনকে তার সক্ষমতা দেন, দেখেন পারে কিনা তারা। আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচন করলেই আপনি জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে, কোথায় লেখা আছে? কে এই নিশ্চয়তাটুকু দেবে? বরং যদি একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন করা যায়, যদি একটি শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত করা যায়, ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠিত করা যায়, কিন্তু যে দলটি আগামী নির্বাচনের মধ্য দিয়ে সরকারে আসবে, সেই দলটি যে এই সংস্কার কমিশন, এখন যে পরিস্থিতি আছে, এখন যেভাবে দলগুলোর মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে, বিভিন্ন ধরনের বিরোধ আছে কিন্তু তারপরেও ঐকমত্য আছে, এই ঐকমত্য বজায় রেখে এই সংস্কারগুলো করবে, এইটার আশ্বস্তটা কে করবে? দেখেন, আশ্বস্তই তো জুলাই চার্টার, ওখানে তো সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করবে। আর যদি আপনি সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থাকে নিশ্চিত করতে পারেন, সংবিধানে যদি একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার বন্দোবস্ত যদি আপনি অন্তর্ভুক্ত করতে পারেন, 5 বছর পরে আপনি যাবেন না জনগণের কাছে ভোট নেওয়ার জন্য? এই কাগজ তো থাকবে মানুষের কাছে, আমার বন্ধুর কাছে থাকবে, আমার কাছে থাকবে, আপনার কাছে থাকবে, ভোট দেবো আমি, কেন? জনগণের মালিকানা তো জনগণ ফিরে পাবে। তাহলে যখন আপনি জুলাই চার্টারে স্বাক্ষর করলেন, আমার বন্ধুটি স্বাক্ষর করলো, আমি করলাম, আপনি করলাম, আপনি ভোটে দাঁড়ালেন, মানলেন না, আমরা দুইজন তো এক হয়ে যাব, যে পরের বার বলবো ভাই চার্টার সামনে আছে, ভোট দিয়েন না বি দলকে। আমি সাদিকের কাছে যাব, তার আগে আপনার কাছে আর শেষ প্রশ্ন জানতে চাই এই বিষয়ে, সেটি হলো যে যদি নির্বাচনের পরেই সংস্কার হয়, এখন এই সংস্কারগুলো করতে না, নির্বাচন পরে সংস্কার হবে কেন? যে সমস্ত সংস্কারগুলা ঐক্যমত্য কমিশন রাজি হয়ে গেছে, কেন বাস্তবায়ন করে না? যেগুলো প্রশাসনিক নির্দেশে করা সম্ভব, বাধা কে দিয়েছে ওনারা তো জানেন, সেগুলো 10 মাস আটকে আসলো কেন? কাল কি চালু করে দেন, কাল থেকেই শুরু করে দেন যেগুলো করা দরকার। আর বিষয়টা হলো সাংবিধানিক যে সংস্কার যেগুলো দরকার, সেগুলো তো আপনাকে অধ্যাদেশের মাধ্যমে করতে হবে। আপনি ওনাকে দোষ দেবেন, আমাকে দোষ দেবেন, বিএনপিকে দোষ দেবেন, কেন দেবেন? আপনি অধ্যাদেশ জারি করেন, কিন্তু মাথায় রাখতে হবে আপনি যেগুলোই করেন না কেন, আপনাকে কিন্তু ইউনিয়ন পরিষদে নয়, এই সমস্ত সংস্কার, একটু শেষ করি, এই সমস্ত সংস্কার কিন্তু আপনাকে বৈধতা দিতে হবে, রেটিফাই অবশ্যই সংসদ দ্বারা রেটিফাই করতে হবে। সাদিক আল আরমান, আপনাদের কেন এই যে ভয়টা, যে আপনারা যে সংস্কারগুলোর প্রস্তাব করছেন এটি আগামী সরকার করবেন, এই ভয়টা কেন, বা এই সন্দেহটা কেন? ভয় যদি নাও বলি, আমার জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আগামী যে নির্বাচিত সরকার আসবে, তারা জনগণের সরকার হবে। সেই ক্ষেত্রে জুলাই চার্টারে যদি সবাই একমত হয়, সবাই সাইন করে, তাহলে আমি বিশ্বাস করি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, যেটা গ্রহণযোগ্য, যদি একটা রাজনৈতিক দল জনগণের উপর ডিপেন্ডেন্ট থাকে, সেই ক্ষেত্রে সংস্কার সহজ। কিন্তু এখানে একটা কিন্তু যেটা আছে, সেটা হচ্ছে একটা রাজনৈতিক দল জনগণকে তুষ্ট করে রাজনীতি করতে হয়, দেশ চালাতে হয়। বিএনপি, জামাত বা এনসিপি যেই ক্ষমতায় আসুক, তারা সংস্কার করার ক্ষেত্রে তাদের একটা বাধা আছে। তাদের সেই ব্যারিয়ারটা হচ্ছে তারা আমলাদেরকে সন্তুষ্ট রাখতে হবে, জনগণকে সন্তুষ্ট রাখতে হবে, তাদের নিজের দলের নেতাকর্মীদেরকে সন্তুষ্ট রাখতে হবে, বিদেশি যারা পলিসি মেকার, যারা আন্তর্জাতিকভাবে চাঁদে, তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। সেই ক্ষেত্রে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তার চাইতে রাজনৈতিক সরকারের শক্তি হবে কম। তবে হ্যাঁ, কিছু বিষয় যেখানে সবগুলো রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনের সাথে একমত হয়েছে, সেগুলো ইতিমধ্যে প্রায় শুরু হয়েছে, আমরা জানি। তবে একটা বিষয় আমরা বুঝি, যদি ডক্টর ইউনূস স্যার অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ে সংস্কারগুলো করতে পারেন, বিশেষত রাজনৈতিক দলগুলোর সহযোগিতার মাধ্যমে, সেগুলো রাজনৈতিক দলগুলোর জন্যই ভালো। কারণ তাদেরকে কখনো দায় নিতে হবে না। যদি আজকে কোনো রাজনৈতিক দলের জন্য দেশটা সংস্কার না হয়, ভবিষ্যতের রাজনীতিতে তাদেরকে এই জন্য জবাবদিহিতে আসতে হবে, এবং তাদেরকে এই যে জুলাইয়ের যে ভূমিকা, দেশ সংস্কার না হওয়ার জন্য জাতির কাছে গাদ্দার হিসাবে পরিচিত হতে হবে। সেটা যে কেউ হতে পারে, এনসিপি হতে পারে, বিএনপি হতে পারে, জামাত হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায়বদ্ধতা আছে, কারণ সে 2000 মানুষের রক্তের উপরে বসা, 40,000 মানুষ যারা আহত হয়েছে, তাদের আহত ভাই বোনদের রক্তের উপর তারা বসে আছে, তাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা দেশটাকে সংস্কার করা উচিত। আপনি দেখেন বাংলাদেশের আনাচে কানাচে নতুন করে যে চাঁদাবাজি শুরু হয়েছে, বিশেষত মারামারি, কাটাকাটি, দলীয় অভ্যন্তরীণ কুন্দল, এই জিনিসগুলো যদি এভাবে
নতুন করে শুরু হয়, আমরা যেই স্বপ্ন নিয়ে যে আশা নিয়ে রাজনৈতিক অভ্যুত্থান গণ অভ্যুত্থান করছি সেটা কিন্তু নাই। আমরা আশা করছিলাম যে নতুন বাংলাদেশে কখনো রাজনৈতিক দলের ভিতরে প্রতিযোগিতা থাকবে, কিন্তু নিজেদের ভিতরে আমি একদল করি, স্যার একদল করে, আমরা একজনের সাথে আরেকজন কথা বলবো না, একজনের মেয়ের বিয়েতে আরেকজন যাব না, একজনের বাসায় একজন দাওয়াত খাবো না, বেশি জনসেবা করতে পারে সেই প্রতিযোগিতা আমরা আশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখছি যে সারা বাংলাদেশে সবাই সো কল্ড যে ট্র্যাডিশনাল পলিটিক্স সেদিকে যে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের মনে ভয় যে হাসিনা তো ফ্যাসিস্ট যখন তৈরি হয়েছে, এই ফ্যাসিজমের পেছনে আমাদের ভূমিকা ছিল। বাংলাদেশের বর্তমান যে প্রশাসনিক সিস্টেম সবগুলো লীগের দোষর দ্বারা ভর্তি। পুলিশ তো এখন পর্যন্ত আমার আশিস নজরুল স্যার নিজেই বলছেন যে 80% পুলিশ আওয়ামী লীগের, তারা এখনো রয়ে গেছে। এত বিশাল একটা ফ্যাসিস্টের দোষরকে নিয়ে আপনি দেশ চালাবেন, এটা তো চ্যালেঞ্জিং। আসলে আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে বর্তমানে এই পর্যায়ে এসে দেশের যে অরাজক অবস্থা, এটাকে পরিকল্পনা মাফিক বিশেষত ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষর যারা ছিল তারা দেশটাকে সুন্দরভাবে রান করতে দিচ্ছে না। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে দেশটাকে যারা ভালোবাসে, বিশেষত বিএনপি, জামাত সহ অন্যান্য বড় রাজনৈতিক দলগুলা, তারা যদি সরকারকে একটু শক্তি দিত, সরকারকে সমর্থন দিত পূর্ণাঙ্গভাবে, তাহলে আমার মনে হয় যে সংস্থাগুলো সহজ হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যদি ডক্টর ইউনূস স্যার লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বৈঠক করলেন এবং দ্বিপাক্ষিক তিনি একটা স্টেটমেন্ট দিলেন, এই ক্ষেত্রে দেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কিন্তু আলোচনা করা হয়নি। এই ক্ষেত্রে এতদিন পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দলের যে বিশ্বাসটা ছিল বিএনপি সরকারের উপরে, সেটা কিন্তু ফাটল দেখা দিয়েছে। এবং আজকে দেখলাম যে জামাত ঐক্যমত কমিশনের মিটিং বয়কট করেছে। তো আমার মনে হয় যে আমাদের সরকারের উচিত শুধু একটা দলের সাথে আলোচনা না করে প্রত্যেকটা দলের সাথে আলোচনা করে, যারা গণ অভ্যুত্থানের অংশীদার, গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার। অবশ্যই বিএনপি গণ অভ্যুত্থানের অন্যতম বড় স্টেক হোল্ডার, আমরা স্বীকার করি। জামাত এই গণ অভ্যুত্থানের অন্যতম বড় স্টেক হোল্ডার, তাও স্বীকার করি। শিবির, ছাত্রদল সবার অবদান আছে, কারো অবদান আছে, কারো অবদান কম না, বরঞ্চ তাদের অবদান সবচেয়ে বেশি। কিন্তু তারা 17 বছর লড়াই করেছে, লড়াই করার ফলশ্রুতিতে গ্রাউন্ডটা তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে ছাত্ররা নেমে আসার কারণে এই যে বাংলাদেশের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। তো এই সংগঠিত হওয়ার পিছনে সবকিছুর কিছু আকাঙ্ক্ষা থাকে, আমাদের আকাঙ্ক্ষা আছে, জাতির আকাঙ্ক্ষা আছে। আপনারা দেখেন, আপনি কখনো দেখছেন বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পোলাপান রাজনীতি নিয়ে আলোচনা করে? কিন্তু এখন সেই দিনটা চেঞ্জ হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে দেশের রাজনীতি নিয়ে সচেতন, তারা রাজনীতিতে আসতে চায়। কত মানুষ বিদেশ থেকে ফিরে আসছে আশা নিয়ে, কত গ্রাজুয়েট বিদেশ থেকে প্রাণ দিয়েছে। এই যে এত বিশাল পরিমাণে একটা কন্ট্রিবিউশন, এত নতুন বলে একটা চেঞ্জ, আমার মনে হয় যে যারা পুরাতন রাজনীতিবিদ তারা কখনোই রিয়েলাইজ করতে পারতেছে না যে এই যে নতুন জেনারেশন জুমার এবং যে নতুন প্রজন্ম এবং তাদের সাথে পুরাতন প্রজন্মের সাথে একটা বিশাল বড় জেনারেশনাল ট্রানজ্যাকশন হয়েছে। আমার মনে হয় তারা এটা বুঝতে পারতেছে না এবং তাদের ওন করা উচিত যে এই বিশাল বড় জেনারেশনাল ট্রানজ্যাকশনটা যে হয়েছে এটাকে অ্যাকসেপ্ট করে রাজনীতি করা। যদি এটা অ্যাকসেপ্ট না করে তারা জনগণের ভিতরে ভয়ের ভিতরে ঢুকাইতে চায়, তারা যদি জনগণকে আবার আতঙ্ক সৃষ্টি করতে চায় এবং আতঙ্ক সৃষ্টি করে সাধারণ মানুষকে, যারা শহরের মধ্যবিত্ত, এদেরকে রাজনীতিতে আশা থেকে বিরত রাখতে চায়, এটা দেশ এবং জাতির জন্য খারাপ হবে। আমরা আবার ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে হাসনাত আলীর কাছে আসবো। দর্শক, ফিরছি 1 মিনিট পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। বিরতির আগে সাদিক আল আরমান বলছিলেন, বেশ কিছু ক্ষোভের কথা বলছিলেন যে আসলে তারা দেখছেন যে এই গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য, লক্ষ্য এবং এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে না, এই নিয়ে তাদের মধ্যে সন্দেহ রয়েছে। আপনার কি মনে হয়? দেখেন, আমি এটার সাথে আমি পুরোপুরি একমত নই। আমি পূরণ হচ্ছে না, পূরণ না হলে কেন বিচার শুরু হলো? পূরণ না হলে কেন এই রাজনৈতিক দলগুলো এই যে ঐক্যমত্য কমিশনের সাথে বসছে এবং তারা বর্ষিত আকারে যে সমস্ত দাবি দাওয়াগুলো দিয়েছে, সংস্কারগুলো আসছে, তার রেসপন্স করছে কেন এবং মিটিং করছে কেন? উনি বলছে যে আমরা অনেকগুলো ইস্যুতে আমরা কাছাকাছি চলে আসছি, এগুলো হচ্ছে না। অর্থ পাচার যদিও এখনও বন্ধ করা গেছে পুরোপুরি এমনটি বলা যায় না, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিছু একটা স্বস্তি ফিরে এসেছে। অতএব একেবারে ঢালাওভাবে বলা যাবে না যে কোনো কিছু হয়নি। আমি একটু ভিন্ন জায়গায় যেতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র এজেন্ডা সংস্কার করা নয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো এজেন্ডা ছিল। সেই সবচেয়ে বড় এজেন্ডার জায়গাটা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। আমি নির্বাচনও বলছি না, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। যে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য আমরা 71-এ লড়াই করেছিলাম, 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম, আমরা সেখানে থাকতে পারিনি। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের যে মূল ভিত্তি গণতন্ত্র, সেটাকে ভুলণ্ঠিত করেছিলাম। সেই বাংলাদেশ বিনির্মাণ ছিল একটি বড় ধরনের মানুষের প্রত্যাশার জায়গা। সেই প্রত্যাশার জায়গায় সরকার কাজ করছে। শুধু যেটা বলছে এরকম তো বিষয়গুলো নয়। 2 নম্বর যেটা হলো, দেখেন যে বিরোধী দল সমর্থন করছে না,
আমি অন্তত এখন পর্যন্ত দেখিনি কোনো একটি রাজনৈতিক দল বাংলাদেশের অধ্যাপক ইউনূস স্যারের বিরোধিতা করছেন। যদি বিরোধিতা করতেন তাহলে এই 10 মাসের পথ চলা আরও অন্যরকম হতে পারত। সমস্ত রাজনৈতিক দলগুলো আমি তো মনে করি সহযোগিতা আরেকটু না, স্বতঃস্ফূর্ত করার কথা বলছে সে। বিষয়টা এরকম না। স্বতঃস্ফূর্ত করবে কেন? রাজনীতি তো, এটা তো চ্যারিটি না। এনসিপি যখন মিছিল নিয়ে চলে যায়, কেন যায়? তারা তো বলে তাদের নির্বাচিত সরকার, তাদের মনোনীত সরকার দাবি করে। তাহলে তারাও তো মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যায় যখন তারা অস্বস্তি ফিল করে। তো বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তারা অস্বস্তি ফিল করলে তারা কথা বলবে না, তারা যাবে না? অন্যায়ের তো কিছু আমি দেখি না। বরং আমি তো সাধুবাদ জানাই সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে। তাহলে যারা যখনই সমস্যাগুলো তৈরি হচ্ছে তারা আলোচনার টেবিলে যাচ্ছে। গত 15টি বছর আপনার টেলিভিশন সহ অজস্র টেলিভিশনে বলার চেষ্টা করেছি যে দয়া করে সমস্যা আছে, আলোচনার টেবিলে বসেন, সমাধান করেন। বিএনপির সাথে বসলে নিরপেক্ষতা হারাবে কেন সরকার? সবচেয়ে দেশের একটি বৃহত্তর দল, মনে করা হয় সেই যার সাথে মিটিংটি হয়েছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সুষ্ঠু নির্বাচনে। এখন হলেও হবেন, 2 মাস পরে হলেও হবেন, 4 মাস পরে হলেও হবেন। এটা তো বাস্তবতা, আমি মানি আর না মানি। তাহলে সেই দলের প্রধানের সাথে বসে যদি বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি এটি ফলপ্রসূ আলোচনা করা যায়, বাংলাদেশের দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কাজ করা যায়, দোষের কোথায়? এর আগে কি জামাত একা একা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসেননি? বিএনপিকে বলেছিল নাকি যে নিরপেক্ষতা নষ্ট হয়ে গেছে? যখন প্রধান উপদেষ্টার পদত্যাগের প্রশ্নটি আসলো, প্রথম এটাকে পাবলিক করলো কে? এনসিপির সভাপতি আমাদের স্নেহভাজন, না শেষ করলাম, স্নেহভাজন নাহিদ সাহেব। তাতে কি হয়েছে? বিএনপিকে বলেছে নিরপেক্ষতা নষ্ট হয়ে গেছে? হতে পারে আজকে জামাতের সাথে মিটিং হতে পারে, এনসিপির সাথে মিটিং হতে পারে, ওনাদের সাথে মিটিং হতে পারে, মিডিয়ার সাথে মিটিং হতে পারে, এতে নিরপেক্ষতা নষ্ট হবে কেন? এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। ফেব্রুয়ারি কি জুনের বাইরে? তারপরে বললেন এপ্রিলে নির্বাচন হবে, বিএনপি বলল ডিসেম্বরে নির্বাচন হবে। জামাত ইসলাম তো প্রথমবারের মতো বলেছিল যে নির্বাচন হতে হবে ফেব্রুয়ারি, কি রোজার আগে, রমজানের আগে। তখন যদি সর্বপ্রথম জামাত এই কথাটা বলেছে ফেব্রুয়ারিতে হবে, তাহলে আমি তো মনে করি উইন উইন, যে কোনো আলোচনাতে উভয় পক্ষের একটা উইন উইন সিচুয়েশন থাকে। আমি জানি না এখানে উইন উইন কি না। এপ্রিলে বলেছেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আপনি এপ্রিলে নির্বাচন করবেন কি করে? এটি হয়তো বিএনপি বুঝাতে সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে, যে ওই সময় বজ্রপাত থাকে, ওই সময় প্রচণ্ড গরম থাকে, ওই সময় বৃষ্টি থাকে, ওই সময় আবহাওয়া অনুকূলে থাকে না, তারপরে ওই সময় এসএসসি পরীক্ষা, সার্বিক বিষয়ে বিবেচনা করে যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যদি কনভিন্স হয়ে থাকেন, তো উনি এখানে তো ওনার দেওয়া কথার থেকে তো সরে আসেননি। উনি বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে, ফেব্রুয়ারিটা তো তার মধ্যেই। তাহলে এখানে গোসা করার কি আছে? আমি জানি না, এটা হতেই পারে, নিরপেক্ষতা হারানোর কোনো প্রশ্ন আসে না। জামাত ইসলাম আজকে যে বসতে পারে, এনসিপি বসতে পারে, আরও যদি কোনো দল থাকে তারা বসতে পারে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বসতে অনীহা প্রকাশ করেন, তাহলে না বলা যেতে পারে যে উনি একটি দলকে প্রায়োরিটি। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু একটি দলের সঙ্গে আলোচনা শেষে যৌথ বিবৃতি কি আসলে অন্য দলকে আঘাত করে কিনা? কেন করবে? এখানে কি অন্য কোনো খারাপ কোনো কিছু আছে? এর মধ্যে সংস্কারের প্রশ্ন আছে, এর মধ্যে বিচারের প্রশ্ন আছে, এর মধ্যে ইলেকশনের প্রশ্ন আছে। আর একটা বিবৃতি দেন না আপনি। জামাত ইসলাম বা অন্য যে কোনো দল XYZ তারাও একটা বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলেন যে আসেন আমরা একটা যৌথ বিবৃতি দিই। সরকার যদি দ্বিমত করে তখন না আপনি নিরপেক্ষতার প্রশ্নটা আসবে। নিরপেক্ষতা আসবে কেন? আর এটা তো রাজনীতি, রাজনীতিতে আলোচনা থাকবে, রাজনীতিতে আলোচনা থাকবে, বরং আলোচনা না থাকাটাই আমাদেরকে ফ্যাসিজম দিয়েছে গত 18 বছর। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে সাদিক, আমি এই বক্তব্যটাতেই আসতে চাই যে আপনি ব্যক্তিগতভাবে আপনি একটি কমিশনের সদস্য, আপনি যদি তার বাইরে গিয়ে চিন্তা করেন, এই মুহূর্তে নির্বাচন কমিশন যেমন আছে এটি কি সংস্কার করলেই যথেষ্ট নাকি পুনর্গঠন করা প্রয়োজন? আপনার কি মত? আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের নির্বাচন কমিশনের যে বিদ্যমান আইন, এই আইনও যদি সদিচ্ছা থাকে একটা সুষ্ঠু ইলেকশন করা সম্ভব, অসম্ভব কোনো কিছু না। কিন্তু এখন এই যে সদিচ্ছা এবং সদিচ্ছার বাস্তব প্রয়োগ, এটাই হচ্ছে এখন প্রশ্ন। এখন এই জিনিসটা আমি তো একবার বললামই, যদি টেস্ট কেস না হয় সেই ক্ষেত্রে তো একটা জাতীয় নির্বাচন করে ফেলানো, পরবর্তীতে আর কোনো কিছু করা যাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই একটা নির্বাচন কমিশনের পরীক্ষার প্রয়োজন আছে। যেহেতু সিইসিকে নিয়ে সবার আপত্তি আছে, অনেকে আপত্তি করেছেন। আমি মনে করি তিনি অত্যন্ত ভালো মানুষ, আমি তাকে চিনি, তার সাথে আমার খুব
কাছ থেকে কথা হয়েছে, আমরা একই সাথে কথা বলেছি, মিটিং করেছি, চিনি এবং জানি, তার উপর আমার আস্থা আছে। তবে আমি বিশ্বাস করি তার যে যোগ্যতা সেটা প্রমাণ করা উচিত। জনাব তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূস স্যারের যে দেখা, এটা নিয়ে আমার ন্যূনতম আপত্তি নেই। আমি জনাব তারেক রহমানকে অত্যন্ত শ্রদ্ধা করি। তবে আমার আপত্তির জায়গা এখানে যে আসলে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা এখন পর্যন্ত তিনি কোনো দলের সাথে যৌথ বিবৃতি দেননি। তো যৌথ বিবৃতি উনি দেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলে ভালো হতো। যেহেতু তিনি ঈদের আগে একটা ডেট ঘোষণা করেছেন, পরবর্তীতে শুধুমাত্র একটা দলের সাথে বসে ডেট চেঞ্জ করা, এটা হচ্ছে বাংলাদেশে তার অনেকগুলো পলিটিক্যাল পার্টি চেঞ্জ করেননি, তিনি একমত হয়েছেন যে সংস্কার আর পর্যাপ্ত সংস্কার এবং পর্যাপ্ত বিচার প্রক্রিয়া যদি পর্যাপ্ত পর্যায়ে যায় তাহলে হতে পারে। ফেব্রুয়ারিতে তিনি নিয়ে আসবেন। তো আমার মনে হয় যে এটা নিয়ে আসবেনই তা বলেনি, হতে পারে রাজনৈতিক দলগুলোর ব্যাপার। তবে আমার মনে হয় যে এইসব ক্ষেত্রে সরকার, আমি যেহেতু নিজেও সরকারের একটা অংশ, আমি মনে করি যে নিরপেক্ষতা যেখানে প্রশ্ন ওঠে এরকম কোনো কাজ না করাই ভালো। আর জনাব তারেক রহমান তার যে দীর্ঘ সংগ্রাম, তার আমাদের দেশ এবং জাতির জন্য তিনি তার এবং তার পরিবার, তার দলের যে অবদান, তারা আমরা অবশ্যই রিকগনাইজ করি, আমরা স্বীকার করি এবং তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। তবে পাশাপাশি এটাও মনে করি যে বাংলাদেশে যাতে নতুন কোনো ফ্যাসিজম কায়েম না হয়, ফ্যাসিবাদ সৃষ্টি না হয়, সেই ক্ষেত্রে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি, বিতর্কর ঊর্ধ্বে সবারই থাকা উচিত। এই হচ্ছে আমার মতামত। তবে আমার মনে হয় যে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি এই জিনিসগুলো সামনে আগামী দিনে বাংলাদেশে বজায় থাকবে এবং বাংলাদেশের রাজনীতিতে এই জিনিসগুলা ভালোভাবেই কার্যকর হবে। তবে এটাও মনে রাখতে হবে, আমরা বর্তমান যে রাজনৈতিক গণ অভ্যুত্থান বা জুলাইয়ের যারা গণ অভ্যুত্থানের অগ্রগামী সৈনিক ছিল, এদেরকে নিয়ে বিতর্ক আছে, তাদের বিতর্ককে আমরা ডিজোন করি না। যাদেরকে নিয়ে বিতর্ক আছে, আমি মনে করি যে তারা দেশ এবং জাতির সাথে গাদ্দারি করেছে। দেশ এবং যাদেরকে নিয়ে বিতর্ক আছে, ফাইন্যান্সিয়াল বিতর্ক আছে, তাদের অর্থনৈতিক সচ্ছলতা নাই, পাশাপাশি ধরেন যে জুলাইকে এককেন্দ্রিক করা। আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ছিল মুক্তিযুদ্ধকে শুধুমাত্র নিজেদের দল হিসাবে, নিজেদের মুক্তিযুদ্ধের ডিলার হিসাবে জাতির সামনে উপস্থাপন করা। ঠিক তেমনি জুলাইয়ের ডিলার কোনো একক দল না, জুলাইয়ের ডিলার ওই গরিব রিকশাওয়ালা, সার্বজনীনটাকে নিজের কাছে হওয়া উচিত না। এবং আমি এটাও মনে করি যদি কেউ আওয়ামী লীগ বা হাসিনার পরিণতি, হাসিনার চাইতে শক্তি কারো বেশি হয় নাই বাংলাদেশে ভাই, যদি হাসিনার পরিণতি দেখে কেউ শিক্ষা গ্রহণ না করে, সে আগামী বাংলাদেশে টিকতে পারবে না। বাংলাদেশের মানুষ বর্তমানে মারাত্মক লেভেলের রাজনৈতিকভাবে সচেতন এবং আমি বিশ্বাস করি যদি নতুন কেউ ফ্যাসিবাদ হইতে চায়, তার পরিণতি হাসিনার চাইতে খারাপ হবে। হাসিনা তো ভারতের সহযোগিতায় বেঁচে গেছে, তার বাঁচানোর সুযোগ থাকবে না। এবং যারা বাংলাদেশকে বিক্রি করে, জুলাইকে বিক্রি করে, এদের পরিণতি হাসিনার মতোই হবে। একদম শেষ প্রান্তে 1 মিনিটে আপনি যদি, আমি ওনার সাথে, আমার বন্ধুটির সাথে একমত হয়ে শুধু এতটুকু বলতে চাই যে এই ফেরিওয়ালাদেরকে ফেরি করা বন্ধ করতে হবে। কারণ আপনার মনে থাকবার কথা, 3টি ঘটনা বলি। আপনি যদি 5 তারিখে সকালবেলা গাজীপুর থেকে যে মিছিল আসছিল, শুধু ছাত্র ছিল? আপনি গাবতলী দিয়ে যে মিছিলটা আসলো সাভার থেকে, শুধু ছাত্র ছিল? জয়দেবপুর থেকে, যাত্রাবাড়ি থেকে যেটা আসলো, সকল শ্রেণী পেশার মানুষ ছিল, সকল শ্রেণী পেশার। আমি গুরুত্ব দিতে চাই জুলাই চার্টারটাকে। এই জুলাই চার্টারটা আমাদের আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে, ওই যে বললেন ইচ্ছা করলেই আরেকটি ফ্যাসিজম তৈরি করা সহজ হবে না, এই চার্টারটা যেন ভালোভাবে লিপিবদ্ধ করা হয় এবং জন আকাঙ্ক্ষা এবং গণমানুষের, ছাত্র, শ্রমিক, পেশাজীবী মানুষের আকাঙ্ক্ষাকে সন্নিবেশিত করে যে জুলাই চার্টারটা ঘোষিত হবে। আপনার সাথে আমার একটা বিষয় অ্যাড আছে। আপনি আলোচনার শুরুতে বলেছেন যে ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়ে কথা বলবেন, সেখানে আমি একটা বিষয় আপনার সাথে বলি। ইসরায়েলকে অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ মুসলিম, আমি একজন মানুষ হিসাবে ইসরায়েলকে কোনো রাষ্ট্র মনে করি না। ইসরায়েল হচ্ছে একটা আগ্রাসনবাদী, সন্ত্রাসী, খুনি এবং দখলদারিত্বের প্রতীক। এটা কোনো দেশ হতে পারে না, এটা কোনো রাজনীতি হতে পারে না, এটা কোনো মানসিকতায় পড়ে না। আপনার উচিত যে এইরকম একটা জায়ানবাদী শক্তি, যারা হত্যাকারী, দখলদার, এদেরকে রাষ্ট্র হিসেবে আখ্যায়িত না করা। আপনাদের দুইজনকেই ধন্যবাদ। আমরা ইরানের ইসরায়েলের এই যুদ্ধ নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সময় কম, যে কারণে বলতে পারিনি। দর্শক, একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই নেতাকে শেষ পর্যন্ত আওয়ামী লীগ তাদের নেতাই করেছিল। আওয়ামী লীগ নিজেই এই নেতাকে কখনো সার্বজনীন করতে চায়নি। যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকেও বারবারই বলতেন তারা মুখে। আমরা একটি কথা খুব ছোটবেলায় শুনে এসেছি যে সত্য যখন বারবার বলা হয় তা মিথ্যার মতো শোনায়, আর মিথ্যা যখন বারবার বলা হয় তা সত্যের মতো শোনায়। এইভাবেই কিছু হলেই সে রাজাকার, কিছু হলেই সে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এই কথাগুলো বলেই কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তারা এই ফ্যাসিজমের মধ্যে গিয়েছে। এই জায়গাটি অবশ্যই রাজনৈতিক দলগুলো
মনে রাখবে এবং আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের জায়গায় এই বিষয়ে কোনো ধরনের বিরোধ থাকা উচিত হবে না। এবং এই কথাগুলো বলেই আমরা প্রত্যাশা করি যে আগামী নির্বাচনটি সুষ্ঠু হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। শেষ করছি। ইস্পাহানি, মির্জাপুর, জিরা আওয়াল।